ডোনাল্ড ট্রাম্প ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে ভারতবর্ষের সাথে এত সুসম্পর্ক থাকার পরেও সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার এখতিয়ারই নেই। না তিনি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের অংশ, না তিনি বিদেশ মন্ত্রণালয়ের অংশ, তিনি একটা ফেডারেল গভর্নমেন্টের অংশ হয়ে পার্ট অফ আ স্টেট তিনি ইন্টারন্যাশনাল পলিসি নিয়ে মেসেজ দিয়ে দিলেন। ফর্টিস হসপিটালের পেছনের যে জায়গা জমিগুলি রয়েছে, প্রচুর নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, চলে যান সার্ভে করুন, সমস্ত বাংলাদেশি এতে ভরে গেছে। এবং এরা কেউ ভারতীয় মুসলিম নয়। ভারতীয় মুসলিমরা আমাদের প্রবলেম নয়, ভারতীয় মুসলমান এবং হিন্দু তারা দীর্ঘদিন ধরে সম্পৃক্ত হয়ে রয়েছে। এর দুটো করে আধার, এখানকার একটা আইডেন্টিটি, বাংলাদেশের আইডেন্টিটি, এখানে চলে আসে অন্য নাম ফাম দিয়ে ঢুকে পড়ছে। আধার কার্ড, প্যান কার্ড সমস্ত রেকমেন্ডেশন হচ্ছে। স্টেটের লোকজন কত জাল এরকম কারবার করছে আপনি জানেনই না। বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টগুলিতে 10-15 হাজার টাকা দেওয়া হচ্ছে, হাতে একটা বোমা অথবা বন্দুক দিয়ে দেওয়া হচ্ছে। এরা বিহার ঝাড়খণ্ড থেকে আগত একদল পপুলেশন যারা দারিদ্র সীমার এতটাই নিচে যে 10,000 টাকা তাদের কাছে স্বর্গলাভ। এবার তাদেরকে বন্দুক আমি যদি তুলে দিয়ে বলে ওই লোকটাকে গুলি করে এসো, তো সে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে নিজে হিরোর মতো গিয়ে গুলি করে চলে আসছে। 10-15 হাজার টাকায় সুপারি কিলার পাওয়া যাচ্ছে। আমি মুসলিমদের, ভারতীয় মুসলমানদের পক্ষে, কিন্তু তার জন্য আমাকে তো ফেজ টুপি পড়তে হয় না। ভারতীয় মুসলমানের হয়ে কথা বলবার জন্য আমাকে মুসলমান ধর্ম নিতে হবে না, মুসলমানদের সমস্যা নিয়ে কথা বলতে হবে। বিজেপির প্রথম প্রবলেম শুভেন্দু ভার্সেস সুকান্ত, এইটাকে হতে হবে শুভেন্দু এবং সুকান্ত। আচ্ছা, অরিত্রতা যে প্রশ্নের দিকে যাচ্ছি, মুখ্যমন্ত্রী বললেন যে নরেন্দ্র মোদীকে উনি চিঠি লিখবেন, তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, জঙ্গির সাথে তার যোগ রয়েছে, সেটির জন্য তিনি। এই যে জঙ্গি নিয়ে আপনি যে প্রশ্নটা করছেন, প্রথম কথা হচ্ছে জঙ্গি সাথে হয়তো না ডিরেক্ট, উনি নিশ্চয়ই এবিটির চেয়ারম্যানকে ফোন করে বলেননি শোনো এখানে একটা বোম ফাটাও, এটা মুখ্যমন্ত্রী করেননি কখনোই। কিন্তু ঘটনাটা হচ্ছে তাহলে কেন এই আলোচনা? তার আলোচনা কারণটা হচ্ছে যে বাংলাকে জঙ্গিদের সেফ হেভেন তৈরি করার পেছনে যে পলিটিক্যাল মিসম্যানেজমেন্ট রয়েছে, তার জন্য মুখ্যমন্ত্রীকে তার দায় নিতে হবে। দিনের পর দিন, আজকে ধরুন তো বাংলার এখানে নদীর চরে, মুর্শিদাবাদ না কোথায় আপনারা দেখেছেন খবরে, যে এসটিএফ অপারেট করে ওখান থেকে নদীর চর থেকে বার করে আনলো। বলছি দীর্ঘদিন ধরে আনসারুল্লাহ বাংলা টিম এখানে তারা তাদের জঙ্গিবাদী অপারেশন করে যাচ্ছে। কি করে করছে তুমি এতদিন পরে ধরছো? আর কত জায়গায় নেটওয়ার্ক ছড়িয়ে আছে কেউ জানে না। কারণ হচ্ছে বছরের পর বছর ধরে বাংলাটাকে সেফ হেভেন করে রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই কারণে দায় নিতে হবে, যিনি পলিটিক্যাল সভা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারীদের উদ্দেশ্যে বলেছিলেন যে আমার দরজাটা খোলা রইল, আমরা অ্যাকসেপ্ট করব। কেন অ্যাকসেপ্ট করব? ডোনাল্ড ট্রাম্প ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে ভারতবর্ষের সাথে এত সুসম্পর্ক থাকার পরেও সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার এখতিয়ারই নেই। না তিনি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের অংশ, না তিনি বিদেশ মন্ত্রণালয়ের অংশ, তিনি একটা ফেডারেল গভর্নমেন্টের অংশ হয়ে পার্ট অফ আ স্টেট তিনি ইন্টারন্যাশনাল পলিসি নিয়ে মেসেজ দিয়ে দিলেন। এবং কত বড় ক্যালাসনেসের জন্যে আজকে ওই জায়গার একটা জঙ্গিবাদী সংগঠন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাড্রেস করে বলার সাহস পাচ্ছে যে পশ্চিমবঙ্গটাকে আমাদের সাথে মার্চ করে দিন। আপনি চিন্তা করতে পারেন না কত বড় পলিটিক্যাল কমিউনিকেশন, কী করে সাহস পায় একটা রাজ্যের, একটা স্বাধীন স্বতন্ত্র সভারেন কান্ট্রির একটা স্টেটের চিফ মিনিস্টারকে অ্যাড্রেস করছে একটা জঙ্গিবাদী অর্গানাইজেশন যে বাংলাটাকে আমাদেরকে দিয়ে দিন। আপনি ভালো করে ক্যালকুলেট করে দেখুন কিভাবে পশ্চিমবঙ্গে এই ধরনের জঙ্গিবাদী অ্যাক্টিভিটি ঢুকছে। নিউ মার্কেটে চলে যাবেন, সমস্ত বাংলাদেশ অনুপ্রবেশকারীদের উপদ্রব। আপনি ফর্টিস হসপিটালের পেছনের যে জায়গা জমিগুলি রয়েছে, প্রচুর নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, চলে যান সার্ভে করুন, সমস্ত বাংলাদেশি এতে ভরে গেছে। এবং এরা কেউ ভারতীয় মুসলিম নয়, ভারতীয় মুসলিমরা আমাদের প্রবলেম নয়, ভারতীয় মুসলমান এবং হিন্দু তারা দীর্ঘদিন ধরে সম্পৃক্ত হয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটাই এরকম। আমরা ঈদের প্রোগ্রামে গেছি, ঈদের দুর্গাপুজোর সময় তারা পার্টিসিপেট করেছি। আমরা পার্ক স্ট্রিটের অনুষ্ঠানে খ্রিস্ট ধর্মের লোকেদের থেকে হিন্দুদের ভিড় বেশি। এটাই পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি। কিন্তু আমরা এরকম একটা বাংলায় দাঁড়িয়ে আছি যেখানে ক্রমাগত বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ঢুকছেন এবং হরেক মাল 10 টাকায় আধার কার্ড, প্যান কার্ড এই সমস্ত দিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, বললেই বলবে ইলেকশন কমিশন কি করছে। এবার আপনাকে বলে দিই যে কত বড় মিথ্যা কথা। এই যে নতুন এনরোলমেন্ট, নতুন ভোটার এনরোলমেন্ট থেকে শুরু করে বাকি জিনিসগুলো, এইগুলো নতুন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হয়েছে যে নাগরিকত্ব দিতে হলে পুরোটা ইউনিয়নের কাছে, ইউনিয়ন এজেন্সি দিয়ে করাতে হবে। আর এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে যে এখনও সিএর ওল্ড ভার্সনটা রয়েছে সেখানে কিন্তু ভায়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই নমিনেশনগুলো যায়। আমায় নাগরিকত্বের জন্য যেতে বলুন, ভোটারের জন্য যেতে বলুন, প্রথম ধাপটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারপর ইউনিয়নকে দেবে, স্টেট ইউনিয়নকে দেবে। এখনও স্টেটের রোলটা রয়েছে। তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কার আওতায় রয়েছে? কেন্দ্রীয় সরকার না পশ্চিমবঙ্গ স্টেট গভর্নমেন্ট?
তাহলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কী স্ক্রুটিনি করছে না, কারণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের মানে বিডিওর অফিসে গিয়ে আমরা দেখছি তৃণমূলের নেত্রী তাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন, ফলে আইবুড়ো ভাত খাওয়ানোর পরে সন্ধ্যাবেলা বলছেন ভাই 5 জন এরম দিলাম, প্রত্যেকে থেকে 50,000 টাকা করে নিয়েছি, বিডিওর পকেটে 10-15,000 টাকা গুঁজে দিয়েছি, বিডিও রেকমেন্ডেশন লেটারে সই করে দিলেন, হ্যাঁ আমি সব ভেরিফাই করেছি, কিছুই ভেরিফাই করেননি তিনি। বাংলাদেশের অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গের সবথেকে বড় প্রবলেম, এবং সেই কারণেই পশ্চিমবঙ্গের প্রশাসনকে বাংলাদেশের যারা আমাদের মানে রাষ্ট্রীয় মানে পলিটিক্যাল শত্রু যারা, তারা কতটা ইজিলি দেখে। আপনি এই যে আলোচনা কিছু মাস আগে যখন শুরু হলো, প্রথমেই তারা বললো আমরা 5 দিনের মধ্যে কলকাতা দখল করব। কই বললো না তো 5 দিনের মধ্যে দিল্লি দখল করব, বললো না তো 5 দিনের মধ্যে আসাম দখল করব, বললো না তো 5 দিনের মধ্যে আমরা ওদিকে নাগাল্যান্ড বা মেঘালয় চলে যাব, বললো না তো। কেন বললো কলকাতা দখল করব? তার কারণ ওরা জানে তো আমাদের ডেইলি প্যাসেঞ্জারই করি আমরা ওখানে। বহু বাংলাদেশের নাগরিকের 2টো করে আধার, এখানকার একটা আইডেন্টিটি বাংলাদেশের আইডেন্টিটি, এখানে চলে আসে অন্য নাম ফাম দিয়ে ঢুকে পড়ছে, আধার কার্ড প্যান কার্ড সমস্ত রেকমেন্ডেশন হচ্ছে। স্টেটের লোকজন কত জাল এরকম কারবার করছে আপনি জানেনই না বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টগুলিতে। তাহলে সেই রেসপন্সিবিলিটিটা নিতে হবে চিফ মিনিস্টারকে। আমি তো আবারও বলছি, চিফ মিনিস্টার এবিটিকে ফোন করে বলেননি যে কোথায় বোম প্ল্যান করতে হবে, চিফ মিনিস্টার জামাতিদেরকে ফোন করে বলেননি যে কোথায় কী বিশৃঙ্খলা করতে হবে, কিন্তু চিফ মিনিস্টার তার পলিটিক্যাল মিসম্যানেজমেন্টের কারণে আমাদের পশ্চিমবঙ্গটাকে একটা খোলা ময়দান করে দিয়েছেন, এটা লঙ্গরখানা বানিয়ে দিয়েছেন। যে যখন পারছে আসছে যাচ্ছে চলে যাচ্ছে, দিনের পর দিন ধরে বহিরাগত বিহারি ক্রিমিনাল এখানে পরপর হু হু করে ঢুকছে। কি করেছে স্টেট? কটা সার্ভে করেছে? আমি আপনাকে দায়িত্বের সাথে বলছি, কলকাতার বুকে একটা বড় রকমের র্যাকেট রয়েছে যারা বিহারি জুভেনাইল ক্রিমিনাল, পুলিশের কাছে কোনো মানে জানলেও কিছু করে না। এই ক্রিমিনালগুলোকে আপনি দেখুন, কসবার ঘটনা আপনি দেখুন, তারপরে নিউ মার্কেট এরিয়ার ঘটনা আপনি তারপরে দেখুন, বটতলা থানার 2টি ঘটনা, সব জায়গায় আচ্ছা বাইপাসের পাশে যে ঘটনা, সব জুভেনাইল ক্রিমিনাল। এই লোকগুলোকে মানে বাচ্চাগুলিকে 10-15 হাজার টাকা দেওয়া হচ্ছে, হাতে একটা বোমা অথবা বন্দুক দিয়ে দেওয়া হচ্ছে। এরা বিহার ঝাড়খণ্ড থেকে আগত একদল পপুলেশান যারা দারিদ্র্য সীমার এতটাই নিচে যে 10,000 টাকা তাদের কাছে স্বর্গলাভ। এবার তাদেরকে বন্দুক আমি যদি তুলে দিয়ে বলে ওই লোকটাকে গুলি করে এসো, তো সে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে নিজে হিরোর মতো গিয়ে গুলি করে চলে আসছে। 10-15 হাজার টাকায় সুপারি কিলার পাওয়া যাচ্ছে এই পশ্চিমবঙ্গের বুকে। এটা আমার কথা নয়, এটা ডেটা গভর্নমেন্ট বিভিন্ন কেসের ফাইলগুলো ঘাটলে আপনি পেয়ে যাবেন। এই দায়টা গভর্নমেন্টকে নিতে হবে। গভর্নমেন্ট সবসময় যে জঙ্গিদেরকে পাশে বসিয়ে চা খাওয়াচ্ছে সে কথা বলা হচ্ছে না, কিন্তু তুমি স্পেস দিচ্ছ কেন সাহস পাচ্ছে একটা উল্টো দিকের একটা জঙ্গিবাদী অর্গানাইজেশনের নেতা আমাকে অ্যাড্রেস করে বলার যে আপনি মার্চ করে যান আমার সাথে? তার মানে আমার পার্সোনালিটি নেই। আমি ভারতবর্ষের একজন পলিটিশিয়ান। ভারতবর্ষ আর বিজেপি তো এক নয়। ভারতের নিজেকে ভারতীয় বলতে গেলে বিজেপি হতে হবে, এই কথা তো কোথাও বলা হচ্ছে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয়, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীন একজন নাগরিক। তাহলে আমার সেই ব্যক্তিত্ব নেই কেন যে একটা অন্য দেশের পররাষ্ট্র শত্রু একটা জঙ্গিবাদী অর্গানাইজেশন সে আমাকে অ্যাড্রেস করে বলছে আমাদের সাথে মার্চ করে যান? তার মানে আমার মেসেজটাই ওরকম গেছে যে এটা তো ঠিক আছে চলো ভাই আমরা ম্যানেজ করে নেব। এইগুলো দিনের পর দিন ধরে চলেছে। সেই অ্যাকাউন্টেবিলিটিটা ওনাকে নিতে হবে। উনি প্রাইম মিনিস্টারকে চিঠি দিন, আর প্রেসিডেন্টকে চিঠি দিন, আর মঙ্গল গ্রহে চিঠি দিন। চিঠিটা সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে ওনার পলিটিক্যাল অব্যবস্থা। দিনের পর দিন ধরে কেবলমাত্র ভোট ব্যাংক বাড়াতে হবে বলে এই এখন উনি বলছেন না 20 লাখ ভোটার আমার কাছে আছে, কোত্থেকে এলো তারা? তুমি আনছো একটাই কারণ এই যে পরিষ্কার সিম্পল একটা ম্যাথামেটিক্স, হিন্দুদের একটা বড় অঙ্কের পপুলেশন তারা বিজেপির ভোটার হয়ে গেছে, অথবা কিছু কংগ্রেসের ভোটার, অথবা কিছু হচ্ছে আপনার অন্যান্য দিকে চলে যাচ্ছে, কিছু বামের ডেডিকেটেড ভোটার রয়েছে। এবার ঘটনা হচ্ছে কমপ্লিট কনসেন্ট্রেশন তৃণমূলের মহিলা ভোটারদের ওপরে আর মুসলিম ভোটারদের ওপরে। এবার মুসলিম ভোটাররা মাইনরিটি, ফলে 30% ভোট আমি পেলাম, কিন্তু আমাকে নির্দিষ্ট বেঞ্চমার্ক না পেলে আমি সরকার গঠন করতে পারবো না। ফলে এই 30%-এর সংখ্যাটা আমাকে বাড়াতে হবে। সেই জন্যে আমাকে প্রচুর পরিমাণে উনি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে তলায় তলায় উনি অ্যাকসেপ্ট করছেন। বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আসতে আরম্ভ করেছে, যাদেরকে বেআইনিভাবে এখানকার ভোটার কার্ড দিয়ে এখানে ভোটার বাড়ানো হচ্ছে, যাতে মুসলিম ভোটটা যদি আমার এখানে চলে আসে তাহলে আমার হিন্দু ভোটটা ব্রাত্য হলেও চলবে। এই হচ্ছে সিম্পল পলিটিক্যাল খেলা উনি খেলছেন। তার জন্যে আজকে ক্রমাগত ওনাকে তোষণ করতে হচ্ছে। উনি ব্রাহ্মণ পরিবারের সন্তান, তাহলে উনি ওই হিজাব ওই মাথায় পরে আজান করেন কেন? এটা তো লেখা নেই ধর্মে। আমাকে সেকুলার হতে গেলে, আমি কোনো মসজিদ বা দরগায় যেতে গেলে আমাকে তার ধর্মের রীতি পালন করতে হবে, কোথাও তো লেখা নেই।
একজন মুসলিম তিনি যদি কোনো মন্দিরে আসেন বা চার্চে আসেন না, তাদের কিছু ধর্মীয় প্রোটোকল রয়েছে, যদি আসেন তিনি কি আমার সাথে গীতা পাঠ করবেন? করবেন না তো। তাহলে আমি কেন তার অনুষ্ঠানে গিয়ে কোরআন পাঠ করব? আমি উপস্থিত হতে পারি, বিং অ্যান অ্যাডমিনিস্ট্রেটর আমি এনশিওর করব যে আমি তোমাদের ধর্মকেও সঠিকভাবে অ্যাকনলেজ করছি, কিন্তু আমার তো ধর্মান্তরিত হওয়ার তো কিছু নেই। আমাকে কেন তার মানে ভেগ ধরতে হচ্ছে, কেন অবতার নিতে হচ্ছে আমাকে? আমি মুসলিমদের, ভারতীয় মুসলমানদের পক্ষে, কিন্তু তার জন্য আমাকে তো ফেজ টুপি পড়তে হয় না। ভারতীয় মুসলমানের হয়ে কথা বলবার জন্য আমাকে মুসলমান ধর্ম নিতে হবে না, মুসলমানদের সমস্যা নিয়ে কথা বলতে হবে। আমার পাড়ায় মুসলমানদের কি সমস্যা সেইটা আমি দেখব। একজন মুসলমান যদি আমাকে এসে বলেন যে আমাকে এই বিশৃঙ্খলা করতে হচ্ছে, আমি তার জন্য লড়াই করব। তার জন্য তার ধর্মে আমাকে যেতে হবে না। এই যে নোংরা খেলাটা উনি শুরু করেছেন দিনের পর দিন ধরে, এখন ওনার মনে হচ্ছে উনি ব্রাহ্মণ, এখন ওনার মনে হচ্ছে উনি হিন্দু। 5-10 বছর আগে তো মনে হয়নি, যখন উনি দিনের পর দিন ধরে ধর্মকে ঢাল করে রাজনীতি করেছেন। যখন সেকুলারিজম মানে কি, আমাদের ভারতবর্ষে সেকুলারিজম, পশ্চিমে সেকুলারিজম এক নয়। পশ্চিমে সেকুলারিজম মানে হচ্ছে রাষ্ট্রযন্ত্র নিজেকে সমস্ত রকম ধর্মীয় জায়গা থেকে ডিসোসিয়েটেড করবে, কিন্তু ভারতবর্ষে কোনো দিনই সেটা সম্ভব না। সেই কারণেই অরিজিনাল কনস্টিটিউশনে সেকুলারিজম ছিল না। পরবর্তী ক্ষেত্রে ইন্দিরা গান্ধী সেকুলারিজম কথাটাকে জোর করে ঢুকিয়েছেন, সেটা অন্য বিতর্ক। কিন্তু এখানে যে সেকুলারিজমটা আছে সেটা হচ্ছে স্টেট সমস্ত ধর্মকে সমানভাবে অ্যাকনলেজ করবে, কিন্তু স্টেট নিজের ধর্ম পরিবর্তন করবে না। আমাদের কোনো স্টেট রিলিজিয়ান নেই। বাংলাদেশে স্টেট রিলিজিয়ান ইসলাম, ভারতবর্ষে কোনো স্টেট রিলিজিয়ান নেই। ভারতবর্ষের চোখে হিন্দু, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান, আদিবাসী সকলেই সমান। কিন্তু সেই সমান হতে গিয়ে আমি যদি কোনো খ্রিস্ট ধর্মের মানুষের হয়ে কথা বলি, আমাকে তার জন্য জেসাসের ধর্মে কনভার্টেড হয়ে যেতে হবে। তার মানে তো তুমি সেকুলারিজম মানেটাই বুঝতে পারছো না, তুমি ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছো। সেকুলারিজম মানে নিজের ফেথকে বিসর্জন দিয়ে অন্যের হয়ে কথা বলা নয়। সেকুলারিজম, এখানকার সেকুলারিজম মানে হচ্ছে যে আমার নিজস্ব ফেথ আমার কাছে, আই কিপ মাই ফেথ টু মাই সেলফ। আমি বাড়িতে গিয়ে তুলসীতলায় জল দেব, আমি দুর্গা পুজো করবো, আমি সরস্বতী পুজো করব, কিন্তু আমার পাড়ায় ঈদের যদি কোনো অনুষ্ঠানে কেউ ঝামেলা করে, কোনো মুসলমানের গায়ে কেউ হাত তুলে, আমি সোচ্চার হয়ে দাঁড়াবো, কেন ওকে মারছো? এইটা হচ্ছে সেকুলারিজম। এই সেকুলারিজমের কথা ভারতীয় কনস্টিটিউশন বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেকুলার নন, উনি একজন পলিটিশিয়ান যিনি তার ক্রেডিবিলিটি হারিয়েছেন। এই মুহূর্তে তার পলিটিক্যাল ক্রেডিবিলিটি নেই, কেবলমাত্র অপোজিশনের উইকনেসের জন্য ক্ষমতায় আছেন, এবং উনি এক্সিকিউটিভ মেশিনারির কাঁধে ভর করে সরকারটা টিকিয়ে রেখেছেন। ফলে এর বাইরে কোনো রকম পলিটিক্যাল ভিশন অন্তত এই গভর্নমেন্টের নেই। তো অন্তিম প্রশ্নে যাচ্ছি, যে বাজেট আলোচনাতে এলওপিকে বলতে দেওয়া হলো না কিংবা বিজেপিকে বলতে দেওয়া হলো না, সেই বাজেটের পর্যালোচনা নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া যতটা দায়িত্ব রয়েছে বিজেপির, সেটি যদি বিজেপি করে তার জন্য কি তাদেরকে পথে নামতে হবে? কারণ আমি দেখলাম গতকাল মুখ্যমন্ত্রীর মহাকুম্ভকে নিয়ে যে উক্তি করেছেন তার জন্য আজকে সুকান্ত মজুমদার পথে নামছেন। কোথাও তো দায়িত্ব রয়েছে না বাজেট সাধারণ মানুষ অবধি পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে পথে নেওয়া উচিত। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের পলিটিক্যাল যে সোসাইটিটা তৈরি হয়েছে, মানে ধরুন বিধানসভা, আইনসভা ইত্যাদি, এইগুলো দিয়ে রিফরমেশন আর হবে না, এটা বুঝে গেছি। এবার সোশ্যাল রিফরমেশন করতে হবে, এবং বিজেপির সবার আগে যেটা পিছিয়ে যাচ্ছে বিজেপি, সেটা হচ্ছে বিজেপিকে এবার ওই টিপিক্যাল রাজনৈতিক পরিধির বাইরে বেরিয়ে মানুষের কাছে পৌঁছতে হবে। দরকারে বিজেপি প্রত্যেক পাড়ায় সভা করুন, প্রত্যেক মঞ্চে 10টা লোক থাকুক, অসুবিধা নেই, প্রত্যেকটা ইউনিটে করুন, প্রত্যেকটা ক্লাবে নিয়ে আলোচনা করুন যে এইখানে গভর্নমেন্টের ত্রুটিগুলো কী। শুধুমাত্র টিভিতে বলে, ফেসবুক ইউটিউবে লিখে, খবরের কাগজে বলে মানুষকে ভাবানো যাবে না। আজকে আমার এখানে কেন মূল্যবৃদ্ধি হচ্ছে, আমার এখানে কিভাবে মানে ধর্মকে ঢাল করে রাজনীতি হচ্ছে, আমার এখানে কিভাবে সামাজিক অবক্ষয় হয়েছে, এডুকেশন সিস্টেমটা পুরো লাটে উঠে গেছে, কিচ্ছু নেই। 40-45% বাংলার জনগণ পশ্চিমের অন্যান্য শহরে চলে গেছে। এখানে বিহারি, ছত্তিশগড়ি, ঝাড়খণ্ডী সমস্ত লোকজনরা এখানে ঢুকছেন। তাহলে এইগুলো অধিকাংশ মানুষ জানে না। যে কজন লোক খুব মানে চর্চার মধ্যে আছেন, নিয়মিত টিভি দেখেন, তারা হয়তো কখনো শুনেছেন, হয়তো অ্যাওয়্যার, কিন্তু ভোটটা দেওয়ার সময় তারা নিজেদের বেনিফিটের কথা ভেবে তৃণমূলকে দেন। তো সেই জায়গায় আমাকে যদি বিকল্প কিছু ভাবতে হয়, তাহলে তার কাছে পৌঁছে যেতে হবে ফিজিক্যালি, তার সমস্যা নিয়ে কথা বলতে হবে। প্রত্যেক মিউনিসিপ্যালিটির সেপারেট প্রবলেম রয়েছে। শুধুমাত্র এই হাই লেভেল পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কখনোই কমব্যাট করা যাবে না।
আমার মনে হয় যে এই মুহূর্তে যদি ইনকামবেন্ট গভর্নমেন্টকে সরাতে হয়, সবার আগে যেটা আমি বারবার বলছি, বিজেপির প্রথম প্রবলেম শুভেন্দু ভার্সেস সুকান্ত, এইটাকে হতে হবে শুভেন্দু এবং সুকান্ত। প্রশ্নটা ভার্সেসের নয়। সুকান্ত মজুমদার আরএসএসের ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা একজন জননেতা, শুভেন্দু অধিকারী একজন হার্ডকোর পলিটিশিয়ান। আরএসএস একা নিজে সংগঠনটাকে ডেভেলপ করবে, যেটা দিল্লিতে করেছে, গুজরাটে করেছে, অন্যান্য উত্তরপ্রদেশে করেছে, কিন্তু তার সাথে সেই সংগঠনটাকে ইলেকটোরাল মঞ্চে রিফ্লেক্ট করানোর জন্যে একটা পলিটিক্যাল পার্টির প্রয়োজন, যেটা বিজেপি সেই ভূমিকাটা পালন করে। বিজেপিকে আপনি যদি মাইনাস করে দেন, একদম অফ করে দেন, শুধু আরএসএসের ভরসায় থাকেন, তাহলেও যেরকম আপনি পারবেন না, একই রকমভাবে বিজেপিকে সমস্ত গুরুত্ব দিলেন আর আরএসএসকে ব্রাত্য করে দিলেন, তাহলে সংগঠনটা ভেঙে যাবে। কারণ ভালো সংগঠক প্রচারক প্রয়োজন, যে গ্রাউন্ডে গিয়ে মানুষকে বোঝাতে পারবে, সেই কাজটা তো আরএসএস করে। এবার ঘটনা হচ্ছে যে যেই মুহূর্তে প্রশ্নটা শুভেন্দু ভার্সেস সুকান্ত মানে বিজেপি ভার্সেস আরএসএস, এইখানেই বিজেপির পতন। বিজেপি এবং আরএসএস হতে হবে। আমার এখানে সুকান্ত মজুমদারের মতো নেতাকেও প্রয়োজন, শুভেন্দু অধিকারীর মতো পলিটিশিয়ানকেও প্রয়োজন। ফলে সেই জায়গায় তারা যতক্ষণ না পর্যন্ত এক জায়গায় আসছেন, মানুষ টিভিতে দেখছেন, তাদের মনে একটা ট্রাস্ট ডেফিসিট তৈরি হচ্ছে যে শুভেন্দু অধিকারী যখন বিধানসভায় যাচ্ছেন, সুকান্ত মজুমদার অন্যদিকে চলে যাচ্ছেন, সুকান্ত মজুমদার কুম্ভে গেলে শুভেন্দুবাবু দার্জিলিংয়ে চলে যাচ্ছেন। এইটা মানুষ বুঝতে পারছে যে এনাদের দুজনের মধ্যে টানাপোড়নটা বেশ দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব অর্গানাইজেশনে ক্ষতি করছে। আপনাদেরকে একটা জায়গায় আসতে হবে, আপনাদেরকে এক মঞ্চে দেখতে হবে মানুষকে। হতে পারে আপনাদের, দেখুন প্রত্যেক মানুষের মানে পাওয়ারের প্রতি একটা কম্পিটিশান থাকে, পাওয়ারটা মানেই তাই, কে সেক্রেটারি হবে, কে প্রেসিডেন্ট হবে ইত্যাদি হবে, কিন্তু এই মুহূর্তে সবার আগে আপনাদের সংগঠনটাকে এস্টাবলিশ করাটা প্রয়োজন। তারপরে আপনারা দরকারে ভোটাভুটি করুন না, আপনার দলের মধ্যে একটা কমিটি তৈরি করে ভোট করান যে কে সুকান্ত মজুমদারকে চাইছে, কে শুভেন্দু অধিকারীকে চাইছে। দলের লোক একটা লার্জার স্কেল সার্ভে করুন, যদি দেখা যায় যে শুভেন্দু অধিকারীকে চাইছে তিনি থাকবেন, যদি মনে করা যে সুকান্ত মজুমদারকে চাইছে সেটা তো পরবর্তী ডিসিশান। এই মুহূর্তে আগে তো কে ভার্সেস কেটা ইম্পর্টেন্ট না, এই মুহূর্তে আমার ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা জায়গায় আনা। যদি প্রতিদিন একজন বিজেপির সমর্থককে দেখতে হয় যে শুভেন্দুদা চলে গেলেন ওই পাড়ায়, আর যেই মুহূর্তে শুভেন্দুদা ওই পাড়ায় গেলেন সুকান্তদা অন্য পাড়ায় চলে গেলেন, এই মানে একটা জয়েন্ট ফ্যামিলি তো আলটিমেটলি, জয়েন্ট ফ্যামিলির মধ্যে বাবা জ্যাঠা কাকার মধ্যে অনেক মনোমালিন্য থাকে, কিন্তু দিনের শেষে তারা এইটা বলে নেন যে ভাই আজকে আমি বাজার করছি, তুমি কিন্তু ওই দিকের পাইপটা ফেটে গেছে, তোমাকে আজকে সারাতে হবে। পরের দিন আবার উল্টোটা হবে, ও বাজার করবে, আমি বাড়ির অন্যান্য চারটে কাজ করব। তো এই তার মানে কি আমি আমার বাড়ির জয়েন্ট ফ্যামিলিটা ভেঙে দেবো? নিশ্চয়ই দেবো না। আমাকে কোহ্যাবিট করতে গেলে আমাকে কিছুটা ছাড়তে হবে, তোমাকে কিছুটা ছাড়তে হবে। একটা পার্টনারশিপ মানে কি, সবার মানে আমি 50%, আপনি 50%, দুয়ে মিলে 100%। এখানে আমি 100% নিয়ে বসে রইলাম, আপনি থাকতে পারবেন না, উল্টো দিকে আপনি 100 নিলে আমি পারবো না, তো আমি 50% ছাড়বো, আপনি 50% ছাড়বেন, হয়ে গেল একটা টিম। তো সেটা তো টিম গেমটা হচ্ছে না এখানে। সেই কারণে বিজেপিকে যদি করতে হয়, বিধানসভায় ওখানে যা করছেন টিভিতে হচ্ছে মানুষের কাছে পৌঁছে যেতে হবে। এবার একেবারে তৃণমূলের পলিসিগুলো প্রজেক্টগুলোকে ধরে মানুষের কাছে চলে যান। ছোট ছোট প্রবলেমগুলোকে, প্রত্যেক বিধানসভার নিজস্ব প্রবলেম রয়েছে, কোথাও ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রবলেম, কোথাও বেআইনি পুকুর ভরাট, কোথাও হয়তো দেখা যাবে যে স্কুলগুলির 12টা বেজেছে, কোথাও স্বাস্থ্যের হাসপাতালটার 12টা বেজেছে, প্রত্যেক জায়গার আলাদা আলাদা প্রবলেম রয়েছে। তো সেই প্রবলেমগুলোকে এক জায়গায় করুন, সেইটা নিয়ে মানুষের কাছে চলে যান। টিভি, ফেসবুক, ইউটিউব ভুলে যান, ওসব আছে, ওটা প্যারালাল, ওটা সাপোর্ট দেবে, ওটা ডিজিটাল একটা সাপোর্ট দেবে, কিন্তু ডিজিটাল দিয়ে সবটা হবে না। আমাকে মানুষের কাছে যেতে হবে, তাকে বোঝাতে হবে যে এটা দেখুন, এটা ভুল হচ্ছে, তার মনে চেতনাটা জাগাতে হবে, তো তারপরে তো সে আমাকে বুঝবে। সেই চেতনা যতক্ষণ না জাগানো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি 2026-এ তৃণমূল কংগ্রেসই না হলে জিতবে। ধন্যবাদ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।